মাটি সুফলা নদী সুজলা, মাটি সুফলা নদী সুজলা, স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সাতক্ষীরার নারী কৃষক সংগঠক ফরিদাকে নিয়ে বিশেষ প্রতিবেদন, খুলনার ফুলতলায় কোয়েল পাখি পালন নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকবে বাঁধাকপির রোগবালাই দমন নিয়ে কৃষি টিপস। কৃষিতে নারীর অবদানের কথা বলে শেষ করা যায় না। ইতিহাস থেকে জানা যায়, খাদ্য নিরাপত্তায় নারীর বেশ অবদান রয়েছে। নারী ও প্রকৃতি যেন অবিচ্ছেদ্য। প্রকৃতি থেকে বিভিন্ন ফলজ, বনজ, শাকসবজি, বীজ, জ্বালানি ইত্যাদি সংগ্রহ করে পারিবারিক খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে নারীরা। তেমনই একজন নারী কৃষক সংগঠক ফরিদা। প্রিয় দর্শক, শ্যামল বাংলায় আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে সাতক্ষীরার নারী কৃষক সংগঠক ফরিদাকে নিয়ে। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি কৃষি। কৃষিক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। পৃথিবীর সূচনা থেকেই নারী মানব সম্পদ উন্নয়ন সহ সমাজ ও পারিবারিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মৌসুম ভিত্তিক জৈব পদ্ধতিতে বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন, বীজ সংরক্ষণ, সম্প্রসারণ ও পারিবারিক খাদ্য নিরাপত্তায় দিনের পর দিন ভূমিকা রেখে চলেছেন নারীরা। তেমনি একজন নারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের ফরিদা পারভিন। তার নিজস্ব জমির পরিমাণ 2.5 বিঘা, এর মধ্যে 10 কাঠা বসতভিটা। স্বামীর সহায়তায় নিজের জমিতে 45 প্রকার সবজি চাষ করে মাসিক 10 থেকে 15,000 টাকা আয় করছেন। তার তৈরি সবজি বাগান বাড়িটি দেখলে মনে হবে দুর্যোগ সহনশীল। ভিটার একপাশে একটি মিষ্টি পানির পুকুর এবং বাগানের মধ্যে ছোট ছোট 2টি জলাশয় তৈরি করা, যার মধ্যে দেশীয় কই, শোল, রুই জাতীয় ও অন্যান্য জাতের মাছ চাষ করা হয়। জলাশয়ের উপরে মাচা করে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার সবজি। এই বাগানে ঝিঙ্গা, কুশি, লাউ, বরবটি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, শিম, করলা, পুঁইশাক, বেগুন, পেঁপে, কলা, কুল, কচু শাক, মরিচ, আদা, থানকুনি, কলমি, হেলেঞ্চা, বিটকপি, ঢেঁড়স সহ অন্যান্য শাকসবজি জৈব পদ্ধতিতে চাষ করা হয়েছে। এছাড়া বাগানে পেয়ারা, জামরুল, কুল, আম এবং বিভিন্ন প্রকার ফলের গাছ ও ঔষধি গাছ সহ অন্যান্য গাছও রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বাগানের প্রবেশ পথে কয়েক প্রকার ফুলের গাছও লাগানো হয়েছে। সকল ফসলের ক্ষতিকর পোকা দমন করা হয় ফেরোমন ফাঁদ পদ্ধতির মাধ্যমে। কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক বাগানে ব্যবহার করা হয় না বলে ফরিদা আক্তার জানান। আমি এগুলো সব ভার্মি কম্পোস্ট বা জৈব সার থেকে উৎপাদন করি, রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে আমার ভেষজ উদ্ভিদ ব্যবহার করি, যেগুলো আমাদের শারীরিক এবং রোগমুক্ত থাকে এবং আমাদের পরিবেশ দূষণমুক্ত হয়। তিনি জানান, তার কাছে বিভিন্ন বিলুপ্ত প্রায় বীজ রয়েছে, যেমন 125 প্রকার ধান, 45 প্রকার সবজি, 80 প্রকার ঔষধি, 10 প্রকার পেয়ারা, 3 প্রকার কচু, 3 প্রকার পেঁপে, 5 প্রকার আমড়া ও 20 প্রকার আমের বীজ রয়েছে। কৃষিবান্ধব পরিবেশ রক্ষায় শাকসবজি উৎপাদনে উদ্বুদ্ধ হওয়ার ব্যাপারে ফরিদা আক্তার জানালেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি সংগঠন বার্সিকের ভূমিকার কথা। বিশেষভাবে তিনি প্রথমে কৃষি অফিসের মাধ্যমে IPM প্রশিক্ষণ পেয়ে সবজি চাষে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেন। 2002 সালে এসে বার্ষিক আমাদের অনেক বীজ সহযোগিতা করে, ধান বীজ। সেখান থেকে আমি আমার একটা সংগঠন তৈরি করি। সংগঠনের মাধ্যমে এখন 120টা
গ্রামে আমরা এই কার্যক্রম শুরু করেছি এবং আমার বাড়িতে ৪৫ প্রকার সবজি, ৮৬ প্রকারের স্থানীয় জাতের ধান, স্থানীয় জাতের মাছ, ২৫০ প্রজাতির ঔষধি ভেষজ আর অচাষকৃত উদ্ভিদ ২৩ প্রকারের, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমার সংগঠন হচ্ছে ৮৬ জন মহিলা, তাদের নিয়ে আমি এই ১২টা শ্যামনগর উপজেলায় ১২টা গ্রামে এরকম কাজ কৃষি বাড়ি তৈরি করতে শুরু করেছি এবং এখানে সার্বিক সহযোগিতা আমার বার্ষিক করে। আমি এভাবে আমার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি প্রতি বছর অন্তত ৩,০০০ মানুষের বীজ দেওয়ার সক্ষমতা রাখে আমার এই সংগঠন। বর্তমানে ফরিদা আক্তার কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক। ৫ বছর যাবৎ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকের কাজ করছেন। এই জন্য তিনি বিভিন্ন সময়ে ঢাকা, খুলনা, পাবনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলে গিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেছেন এবং নিজে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি মৌসুম ভিত্তিক বিভিন্ন প্রকার শাকসবজির বীজ সংরক্ষণ করেন গ্রামে। ২০১১ সালে ১৩৫০ জনের মধ্যে তার সংরক্ষিত সবজি বীজ বিতরণ করেছেন বলে জানান। ফরিদার এই সবজি বাগান দেখে গ্রামের অনেক নারী উদ্বুদ্ধ হয়ে সবজি চাষ করছেন। যে বীজটা আমাদের এখান থেকে প্রত্যেক বছর পয়লা বৈশাখে আফা দেয়, সেটা দিয়ে আমরা বাসায় চাষ করি। সব রকমের বীজ দেয়, যা দিয়ে আমরা বাসায় হচ্ছে নিজেদের করি, আরও পাশে আপনার অনেক মানুষেরই খাওয়ার জন্য দিতে পারি। আর কোনো সমস্যা হলে গাছের পোকামাকড় দিয়ে বা সার সবজি দিয়ে সার টার দিয়ে সেগুলো আপা আমাদেরকে মানে ভালোভাবেই বোঝাই বলি দেয়। কোনো হচ্ছে পরামর্শের জন্য আসলেও আপা বলে, এখান থেকে আমরা অনেক ধরনের সুবিধা পাই। চলতি বছর ২২ এপ্রিল তিনি একটি কৃষি নারী সংগঠন তৈরি করেছেন। সংগঠনের সভাপতির দায়িত্ব সকলে ফরিদাকে দিয়েছেন। স্বামী শেখ জাহাঙ্গীর আলম পেশায় একজন কবিরাজ। স্বামী তার কাজের পাশাপাশি স্ত্রীর সবজি বাগানে সময় দেন। আমাদের যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আমরা দুজনে স্বামী স্ত্রী উভয়ে মিলে যে উৎপাদন করি, মানে আশপাশ কোনো জায়গায় পড়ে থাকে না, এবং যা উৎপাদন করি এগুলো আমরা নিজেদের সংসারের চাহিদা মিটিয়েও বাজারে আমরা বিক্রি করি। তাতেই আমাদের সংসার সচ্ছলতাভাবে চলে। তাদের 2 ছেলে ও 1 কন্যা সন্তান রয়েছেন। ছেলে একজন অনার্স, একজন ইন্টারমিডিয়েট ও কন্যা 10ম শ্রেণীতে লেখাপড়া করছেন। আমি পড়াশুনো করি এবং তার পাশাপাশি আম্মুর সাথে কৃষিকাজে সহযোগিতা করি। আগে আব্বু যেটা করতো তা থেকে আমাদের সংসার চলতো না, কিন্তু এখন আম্মু যে কৃষিকাজের এটা করে, এ থেকে এখন আমাদের সংসার আগের চাইতে ভালো চলে। ফরিদা আক্তার জানান, বিভিন্ন সময়ে জেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সবজি বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন। নারী কৃষক ফরিদা আক্তার সম্পর্কে আরও বলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এমডি মুশফিকুল ইসলাম। ফরিদা পারভিনরে আমরা 2003 সালে কৃষক মাঠ স্কুল 14 সপ্তাহের একটা ট্রেনিং দিয়েছিলাম। তারপরে তাকে আবার ফার্মার্স ট্রেনার হিসেবে আমরা নির্বাচন করে তাকে 15 দিনের ট্রেনিংয়ে পাঠানো হয়। সেখান থেকে সে ফার্মার্স ট্রেনার হিসেবে কাজ করে এখন। তারপরেও বিভিন্ন ট্রেনিংয়ে তাকে দেওয়া হয়েছে। তারপরে আমি আমার এলাকার মধ্যে বিধায় আমি মাঝে মধ্যে আসি এবং তারা যখন কোনো প্রোগ্রাম করে সেখানে আমি উপস্থিত থাকি। এখানে বছরে একবার করে বীজ তারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করে কৃষকদেরকে বিনামূল্যে স্থানীয় জাতের বীজ। একজন কৃষক বা কিষানীকে যদি স্বাবলম্বী করা যায়, স্বাবলম্বী করার জন্যই তাকে এই প্রশিক্ষণটা দেওয়া, তদারকি করা। আর এই প্রশিক্ষণ বা তদারকির মাধ্যমে তারা স্বাবলম্বী করার কারণে আর যারা সব আশেপাশে কৃষক কিষানী আছে তারা দেখে শুনে বুঝে শিখবে এবং নিজেদেরকে স্বাবলম্বী করবে। চাইলে আপনিও এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে পারেন, হতে পারেন সমাজে দৃষ্টান্ত। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে খুলনার ফুলতলায় কোয়েল পাখি পালন নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে বাঁধাকপির রোগবালাই দমন নিয়ে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে খুলনার ফুলতলায় কোয়েল পাখি পালন নিয়ে মূল প্রতিবেদন। হাঁস মুরগি পালনের মতো ব্যাপক পরিচিত না হলেও
কোয়েল পালন বর্তমানে বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। দেশের অনেক জেলাতেই বর্তমানে কোয়েল ফার্ম বা কোয়েলারি গড়ে উঠেছে। পোল্ট্রি পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনায়াসেই কোয়েল পালন করছে দেশের মানুষ এবং লাভজনকভাবেই। দর্শক, আজকের পর্বে মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে খুলনার মোহাম্মদ নজরুল ইসলামের কোয়েল পাখি পালন নিয়ে। চলুন প্রতিবেদনটি দেখে আসি। পারিবারিকভাবে সহজেই লালন পালন করা যায় যে পাখিটি, তার নাম কোয়েল। ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, গাজীপুর, বগুড়া সহ দেশের অনেক জেলাতেই বর্তমানে কোয়েল ফার্ম বা কোয়েলারি গড়ে উঠেছে। এদেশের আবহাওয়া বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালনের জন্য অত্যন্ত উপযোগী। তাছাড়া অর্থনৈতিকভাবেও কোয়েল পালন বেশ লাভজনক। ইতোমধ্যে কোয়েলের মাংস ও ডিম সারা দেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কোয়েল পালনের খরচ ও ঝুঁকি তুলনামূলকভাবে কম হওয়ায় অনেকেই কোয়েল পালনকেই পেশা হিসেবে গ্রহণ করছেন। তেমনই একজন উদ্যোক্তা খুলনার ফুলতলা উপজেলার মোহাম্মদ নজরুল ইসলাম। পূর্বে কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসায় সুবিধা করতে না পেরে বাড়ির ছাদে কোয়েল পাখি পালন শুরু করেন। কোয়েল পাখির খামার এনে দিয়েছে তার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা। মাত্র 15,000 টাকা দিয়ে 700 কোয়েল পাখি ক্রয় করে তিনি শুরু করেন কোয়েল পাখি পালন। 1 বছরের ব্যবধানে এই খামার দিয়েই মোহাম্মদ নজরুল ইসলাম এখন স্বাবলম্বী। কোয়েল পাখি পালনে তেমন একটা অসুবিধা হয় না। কোয়েল পাখিকে নিয়মিত ক্যালসিয়াম, জিঙ্ক, এডি, ইসেল ইত্যাদি পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয়। কোয়েল পাখির আমাশয় ঠান্ডা গরম ছাড়া সাধারণত তেমন বড় কোনো রোগ হয় না। খাবার হিসেবে ফিড, লেয়ার ফিড দেওয়া হয়। একটি কোয়েল পাখি দিনে 50 গ্রাম খাবার খায়। খাবার সকাল, দুপুর ও বিকেলে 3 ভাগে ভাগ করে দিতে হয়। নজরুল ইসলাম ও তার স্ত্রী মিলেই তাদের খামার পরিচালনা করেন। আমি যখন ব্যবসায় মাইর খাই তখন আমি নিজের থেকে সিদ্ধান্ত নিই যে অল্প পুঁজিতে আমি কিভাবে কি করতে পারবো। আমার তো পুঁজি নাই। তারপর আমি এক জায়গা থেকে ওই 20-25 হাজার টাকা লোন নেই। লোন নিয়ে 500-600 আমি ওই পাখি উঠাই। 500-600 পাখি উঠানোর পরে দেখি যে আমি খুব ভালোই বেনিফিট আমার হচ্ছে। তখন দামও বেশি ছিল, খাবারের দামও কম ছিল, কিন্তু এখন তো খাবারের দামও বেশি। এই জন্য আমাদের শিল্পটা বেশ একটু ডাউনও হয়েছে। আর এই তো ডিমের হাফ ডাউন হয়। আমার প্রতিদিন প্রায় আপনার 2000 ডিম হয়। 2000 ডিমে বিক্রি হয়ে যায়। আমার বাড়ির থেকে ডিমগুলো বিক্রি হয়ে যায়। আমি খামারে দেখাশোনা করি, খাবার দিই, পানি খাবার দেখি, ডিম তুলি। সমস্যা দেখা দিলে স্বামীরে বলি, এই দুইজনে এগুলো করি। তার এই খামারে এখন 3000 কোয়েল পাখি রয়েছে। একটি কোয়েল পাখি 40-45 দিন পর থেকে ডিম দেয়া শুরু করে। কোয়েল পাখি সাধারণত 12 মাসই ডিম দেয়। কোয়েল পাখির ডিম 7 থেকে 10 দিন ভালো থাকে। প্লাস্টিকের ঝুড়িতে ডিম সংরক্ষণ করতে হয় এবং আলো বাতাসের ব্যবস্থা রাখতে হয়। কোয়েলের সুস্বাদু ডিমের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার খামার থেকে আহরিত ডিম এলাকার বাজার সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। বীজ ডিম যেগুলো বাচ্চা হয়, আমার চাচাতো ভাই ইউসুফ মোল্লা, তার ওই হ্যাচিং মেশিন আছে। সে আমার এখান থেকে ডিম নিয়ে সে বাচ্চা উৎপাদন করে। আমার প্রয়োজন মতো আমি বাচ্চা নিয়ে আসি এবং সে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তার প্রতিদিন না 3 দিন পর তার 2000-3000 বাচ্চা হয়। এই বাচ্চা সে বিভিন্ন হ্যাচারিতে বিক্রি করে। মোহাম্মদ নজরুল ইসলামের খামারে প্রতি মাসে ব্যয় হয় 80,000 টাকা আর বছরে ব্যয় হয় 9,60,000 টাকা। নজরুল ইসলামের মাসে আয় 36 থেকে 40,000 টাকা আর বছরে আয় হয় 4,20,000 থেকে 4,50,000 টাকা। তার এই খামার দেখে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়, যার কারণে আশেপাশের লোকজনের মধ্যে কোয়েল পালনের আগ্রহ তৈরি হলে মোহাম্মদ নজরুল ইসলামের চাচাতো ভাই মোহাম্মদ ইউসুফ মোল্লা বাচ্চা ফোটানোর জন্য 2,50,000 টাকা ব্যয় করে একটি যন্ত্র অর্থাৎ ইনকিউবেটর ক্রয় করে বাচ্চা ফোটানো শুরু করেন। বাচ্চা প্রথমে যশোর থেকে নিয়ে আসতাম, তারপর আস্তে আস্তে খামারে দিলাম। দেওয়ার পরে আমি নিজেই মেশিং করলাম। করার পর তারপরে নিজে আস্তে আস্তে জিনিসটা সেল, ঢাকা, চিটাগাং আস্তে আস্তে রেডি পাখি পাইকারি বিক্রয় করা শুরু করলাম। করে প্রথমে আমার একটা মেশিন ছিল, তারপরে আমি পরবর্তীতে আর একটা মেশিন করলাম। করার পরে আমার এতে অনেক ডেভেলপ হয়েছি, এই জন্য তারপরে আমি আরও একটা মেশিন করলাম। করার পরে এখন আমার বর্তমানে 2-3টা মেশিন চলে। এরপর থেকে ইউসুফ মোল্লা তার ভাই নজরুল সহ
আশেপাশের এলাকায় বাচ্চা বিক্রি শুরু করেন। প্রতি মাসে 40,000 ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন ইউসুফ মোল্লা। ডিম থেকে বাচ্চা উৎপন্ন হতে সময় লাগে মাত্র 17 দিন। প্রতি পিস কোয়েল পাখির বাচ্চার বাজার মূল্য 6 টাকা। এই বাচ্চা উৎপন্ন করে মোহাম্মদ ইউসুফ মোল্লাও এখন আর্থিকভাবে সচ্ছল। কোয়েল পালনের মতো এমন একটি উদ্যোগ গ্রহণ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী। প্রিয় দর্শক, এখন থাকছে বাঁধাকপির রোগবালাই দমন নিয়ে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। আমাদের দেশে কৃষকরা ফসল উৎপাদন করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগবালাইয়ের। শীতের মৌসুমে বাঁধাকপিতে বেশি দেখা যায় ধ্বংসাত্মক পোকার আক্রমণ। প্রিয় কৃষক, এসব পোকামাকড় ও রোগবালাই দমনে কি করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৈয়দ নুরুল আলম। তো চলুন কৃষি টিপসটি দেখে আসি। পাতাকপি বা বাঁধাকপি আমাদের একটা প্রিয় সবজি। এই প্রিয় সবজিটি আগে কিন্তু কেবলমাত্র শীতকালেই পাওয়া যেত, কিন্তু এখন শীতকালের গণ্ডি পেরিয়েও কিন্তু গ্রীষ্মকালে এই পাতাকপি বা বাঁধাকপি পাওয়া যায়। তবে পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলি, এটা চাষ করতে গেলে গ্রীষ্মকালীন হোক বা শীতকালীনই হোক, কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় মাত্র 2টি পোকার। বিশেষ করে সাধারণ কাটুই পোকা বলে আমরা একটি পোকা, যেটাকে আমরা ইংরেজিতে বা যার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পোডোপ্টেরা লিথুরা, এই পোকাটির ব্যাপক আক্রমণে গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ ব্যাপকভাবে ব্যাহত হয়। শীতকালেও কিন্তু এটা থেকে সেরকম ব্যতিক্রম হয় না। এই সাধারণ কাটুই পোকা শীতকালে তাপমাত্রা অনেক সময় 16-17 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়। তারপরেও দেখা যায় যে এই রাক্ষসে পোকা হিসাবে পরিচিত সাধারণ কাটুই পোকাটি ব্যাপকভাবে আমাদের ফসলের ক্ষতি সাধন করে থাকে। আর এর জন্য গ্রীষ্মকালে তো বটেও, শীতকালেও আমাদের কৃষক ভাইরা নির্ভরশীল হয়ে পড়ে সাধারণ যে কীটনাশক বা রাসায়নিক কীটনাশক, বালাইনাশকের উপরে। এর ব্যাপক প্রয়োগ হচ্ছে আমাদের এই প্রিয় ফসলটির উপরে, যে কারণে এই পাতাকপিতে আমরা দেখেছি যে দীর্ঘদিন কিন্তু এই কীটনাশকগুলা সংরক্ষিত থাকে, অর্থাৎ এই কীটনাশক কিন্তু সহজে পাতাকপি থেকে দূরভূত হয় না। এই কারণে আমরা কীটনাশকের বিকল্প হিসাবে উদ্ভাবন করেছি যে পদ্ধতিটি, যা সমন্বিত বালাইনাশক হিসাবে কৃষক পর্যায়ে ব্যাপকভাবে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেছে। সেটি হচ্ছে ফেরোমন ফাঁদ ভিত্তিক একটি পদ্ধতি। এই যে আপনারা ফেরোমন ফাঁদ দেখছেন, এই ফেরোমন ফাঁদটি আমাদের পাততে হবে আপনি জমিতে চারা লাগানোর 2 সপ্তাহের মধ্যেই। এই ফেরোমন ফাঁদ আপনি লাগালেন এবং মনে রাখতে হবে যে বিঘাতে আমি মাত্র 5টি এই ফেরোমন ফাঁদ পাতব এই জমির মধ্যে, এবং এটি পাততে হবে জমিতে চারা লাগানোর 2 সপ্তাহের মধ্যেই। তারপর এই নিচের অংশে যে সাবান মেশানো পানি থাকে, আপনি আজকে ফাঁদ পাতলেন, আগামীকালই এসে দেখবেন শত শত পোকা এই আপনার সাবান মিশ্রিত পানির মধ্যে পড়ে আছে। এর ফলে আপনি দেখবেন যখন আপনি আপনার ফসলটি তোলার মতো অবস্থা আসবে, তখন যদি দেখেন আপনার এখানে কোনো পোকার আক্রমণ দেখা যাচ্ছে, মানে এই পোকার আক্রমণ তারপরেও যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনি আমাদের একটি জৈব বালাইনাশক আছে SNPV। এটা কেবলমাত্র এই পোকাটির জন্যই উদ্ভাবিত। এটা স্পোডোপ্টেরা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, অর্থাৎ এই স্পোডোপ্টেরা বা সাধারণ কাটুই পোকাকে মারার জন্যই কিন্তু এই ভাইরাসটি ব্যবহৃত হয়ে থাকে। এই দুটো যদি আমরা ব্যবহার করি, তাহলে আপনি শীতকালে এমনকি গ্রীষ্মকালেও অনেকটুকু নিশ্চিত থাকবেন যে আপনার সেই রাক্ষসী পোকা অর্থাৎ সাধারণ কাটুই পোকার আক্রমণ থেকে আপনি অবশ্যই আপনার ফসলকে শতকরা 95 থেকে 98% সংরক্ষিত করে রাখতে পারবেন। ডক্টর সৈয়দ নুরুল আলমের টিপসটি অনুসরণ করে আপনার বাঁধাকপির ক্ষেতকে রাখতে পারেন পোকামাকড় ও রোগবালাই মুক্ত। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 116 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/শ্যামলবাংলা। খনার বচন আছে, তেল তামাকে পিত্তনাশ, যদি হয় তা 12 মাস।
অর্থাৎ সারা বছর তৈলাক্ত খাবার এবং তামাক বা সিগারেট সেবন করলে পিত্তের নানাবিধ রোগব্যাধি হতে পারে। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন সাতক্ষীরার তুজলপুর বীজ ব্যাংক ও কৃষি হাসপাতাল নিয়ে বিশেষ প্রতিবেদন, খুলনার ফুলতলার নার্সারি বাজার নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে সবজি ও ফল নিরাপদ করার সহজ উপায় নিয়ে কৃষি টিপস।